तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। সাথে সাথেই বিনা বাক্য ব্যয়ে এক হাতে তার মাথা টিপে দিতে থাকলো তোহা, আরেক হাত তিহানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমানোর চেষ্টা করুন, এখন ভালো লাগছে একটু? ক্ষীণ হাসলো তিহান, উত্তর দিল, তুমি কাছে থাকলে আমার কখনো খারাপ লাগে না জানপুরি। ছোট্ট নরম কোমল মেয়েলি একটা হাতের অবাধ বিচারণ তিহানের চোখের উপর। আধো আধো জাগরণে চোখ মেললে চোখের উপর হাতের তালুর আবরণটি সর্বপ্রথম নজরে আসলো তিহানের। ঠোঁটের কোণে আপনা আপনি প্রসারিত হয়ে এলো তার। বুকের উপর ভাঁজ করে রাখা হাতটা মোটা কয়েকটা কাঁথার তলদেশ থেকে উদ্ধার করে চোখের উপর থেকে হাতটা সরালো সে। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকে ঘাড় বাঁকিয়ে হাতের মালিকের দিকে তাকালো। নিবিড় পর্যবেক্ষণে হাতের মালিক যে ঘুমে বিভোর ব্যাপারটা নিশ্চিত হতেই হাতের নরম তালুতে শুভ্র স্পর্শে ঠোঁট ছোঁয়ালো সে। কাল তো ভয় পাইয়ে দিয়েছিল বাবা। হঠাৎ মায়ের কণ্ঠে বেশ খানিকটা লজ্জা পেল তিহান। ভেবেছে মা ঘুমিয়ে আছে, কিন্তু না, আফিয়ার দৃষ্টি যে তার দিকেই তা স্পষ্ট হতেই লজ্জার মাত্রাটা বাড়লো। কোনো রকম তাড়াহুড়ো করলো না সে। ধীর গতিতে তোহার হাতটা নামিয়ে রেখে একটু কাঁধ হয়ে মায়ের দিকে চেয়ে বলল, কাল রাতে তোমার খুব কষ্ট হয়েছে তাই না মা? আরে না রে পাগল, আমার তো তোর কষ্টটা সহ্য হচ্ছিল না। তিহান হাসলো। গায়ের কাঁথাগুলো সরিয়ে মাথার চুলে হাত চালাতে নিলেই আবারও বাদ সাধল তোহার হাত। তার চুলের ভাঁজেও মেয়েটা হাত ডুবিয়ে রেখেছে। একটু অপ্রস্তুত হয়ে পড়লেও আবারও আলতোভাবেই হাতটা সরালো তিহান। তোহার ঘুমের ব্যাঘাত ঘটুক তা সে চাচ্ছে না। আফিয়া একটু হেসে বলল, একটু আগে দেখলাম ঘুমাচ্ছে, অথচ গভীর ঘুমের মাঝেও তোর মাথা টিপে যাচ্ছে তো টিপে যাচ্ছেই। তোমার বেপরোয়া ছেলের বউ বলে কথা, ছেলের একটু পরোয়া তো করতেই হবে। ছেলের বউ আর হলো কই? আচ্ছা তুই কি বুড়ো হয়ে বিয়ে করবি তিহান? মেয়েটাকে এভাবে ঘোরানো কি তোর ঠিক হচ্ছে? তুমি তো সব জানোই মা, তিহু এখনো কলেজও বেরোয়নি। এই বয়সে মেয়েরা আবেগপ্রবণ হয় বেশি। বিয়ের কথা আসলে পড়াশোনা মাথায় উঠবে, ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে ওর। তাছাড়া আমাদের পরিবারে এত ছোট বয়সে মেয়েদের বিয়ে হয় না। নিশাকেও তো পড়াশোনা কমপ্লিট করে তবেই বিয়ে দিয়েছে আলু। তিহু আর একটু বড় হোক, পড়াশোনাটা অন্তত শেষ করুক, তারপর না হয়। তোহা তো বুঝে তোর মনের কথা, তোর কি ওকে এতটাই বাচ্চা মনে হয়? আমি জানি ও বুঝে। নির্লিপ্ত কণ্ঠে বলল তিহান। তারপর আবার বলল, আমি যতটুকু বুঝতে দিই ও ততটুকুই বুঝে মা, এর বেশি নয়। আর আমি ঠিক ততটাই প্রকাশ করি যতটা ওর ছোট্ট মস্তিষ্ক নিতে পারবে। আফিয়া দীর্ঘ শ্বাস ছাড়ল। তার ছেলেটা বোধহয় শ্বাস নেওয়ার আগেও 100 বার চিন্তা করে, সবকিছু একদম সূক্ষ্মভাবে চিন্তা করে তবেই কোনো সিদ্ধান্ত নেয়। গায়ের কাঁথা সরিয়ে উঠে বসে তিহান। আফিয়া উঠে দাঁড়ায়, ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা করে আনি, ওর হাতেই খাবি। মায়ের কথায় দাঁত বের করে হেসে ফেলল তিহান। এক আঙ্গুল দিয়ে কপাল ঘষে বলল, ওর হাতের অভ্যেস হয়ে গেলে ঝামেলা হবে মা, আমি নিজেই খেতে পারবো। আচ্ছা, খালু কি চলে গেছে রাতে? খালু তোর বাবার সাথে ঘুমুচ্ছে, কোনো ডাক্তারকে ফোন করা আর বাদ দেয়নি কাল। শেষমেশ অত রাতে কাউকেই পাইনি। বলে আফিয়া চলে যেতেই উঠে দাঁড়ায় তিহান। খাটের হালকা শব্দে একটু নড়ে চড়ে যায় তোহা। একটু একটু করে তাকাতেই চোখের সামনে তিহানকে না পেয়ে ভ্রুতে ভাঁজ পড়ে তার। মুখ বাঁকিয়ে আলমারির সামনে তিহানকে দেখে সঙ্গে সঙ্গে আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসে তোহা। দু হাতে চোখ কষলে বলে, আপনি উঠলেন কখন? জ্বর কমেছে? আলমারি থেকে টি শার্ট বের করলো তিহান। অতঃপর আলমারি আটকে দিয়ে টি শার্ট এনে বিছানায় রেখে বলল, কমেছে? তুই ঘুমাসনি সারা রাত? শরীর খারাপ লাগছে? আবারও চোখ কসলালো তোহা। বড় একটা হাই তুলে অলস ভঙ্গিতে তিহানের বালিশটা মাথার নিচে টেনে নিয়ে বিছানায় ডান কাত হয়ে গা এলিয়ে দুহাত জোর করে গালের নিচে দিয়ে বলল, আপনি ঘুমোতে দেননি রাতে, এখন ডাকবেন না, 8 ঘন্টা পর আমি নিজেই উঠে যাব। তিহান হাসল। উবু হয়ে বিছানায় ছড়িয়ে পড়ে যাওয়া তোহার ওড়নার আঁচলের অংশবিশেষ তুলে দিয়ে বলল, ঘুমা, কেউ ডাকবে না। তিহানের কণ্ঠটা আবছাভাবে শুনতে পেল তোহা। তবে ঘুমে তলিয়ে যাওয়ার পরপরই আবার স্পষ্ট হয়ে এলো তিহানের মুখশ্রী। তার স্বপ্ন রাজ্যে যে কেবল তিহান এবং তিহানি। তিহান ছাড়া এখানে দ্বিতীয় কোনো পুরুষের স্থান নেই। আজ আর কলেজে যাওয়া হয়নি। সবে গোসল করে বারান্দায় চুল ছাড়ছে তোহা।
মধ্য দুপুরে সরু চিকন রৌদ্রশ্মি অদ্ভুত আলপনায় বারান্দায় ছড়িয়ে পড়েছে। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মাথা কাত করে চুল মুছতে মুছতে উৎসুক দৃষ্টিতে রাস্তার মানুষজনদের দেখে যাচ্ছে সে। চোখে মুখে সৌন্দর্যের বিস্তর ছেলে খেলা। চুলের নিচের অংশের পানিতে কোমলের জামা ভিজে একাকার। তার সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত রঙিন শহরের ব্যস্ততা দেখতে। গায়ের মসৃণ মেরুন ওড়না কাঁধ ঝুলিয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, অথচ তরুণীর কোনো মাথা ব্যথা নেই সেদিকে। এদিকে সদ্য স্নান করা প্রিয়সীর হৃদয় হরণ করা জ্বালাময়ী রূপে চোখ রীতিমতো ঝলসে যাচ্ছে তিহানের। বারান্দায় ল্যাপটপ নিয়ে বসেছিল একটু খোলা বাতাসে কাজ করার উদ্দেশ্যে, কিন্তু এই মেয়ে তো তা করার অবকাশটুকুও দিচ্ছে না। দিনকে দিন মন মস্তিষ্কে এমনভাবে জেঁকে বসেছে যে অন্য কিছুকে সেখানে ঠাঁই দেওয়াটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ল্যাপটপটা অর্ধেক বন্ধ করলো তিহান। গলা উঁচিয়ে চড়িয়ে ডাকলো, তিহু। তার হঠাৎ গম্ভীর্য কণ্ঠের ডাকে চমকে উঠল তোহা। শরীরের মৃদু কম্পনে হাতের তোয়ালেটা পড়তে যেও পড়ল না। ঘাড় ফিরিয়ে তাকালো সে। খানিকটা ভীতু কণ্ঠে বলল, এভাবে কেন ডাকছেন? কি হয়েছে? কোন রকম ভূমিকা উপসংহার করল না তিহান। আদেশসূচক গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, ঘরে যা। কেন? কৌতূহলী অবাক কণ্ঠ তোহার। তিহান এক পলক তাকালো। ভেজা চুল গড়িয়ে টুপটাপ পানিগুলোকে মুক্তকণা মনে হচ্ছে তার চোখে। আবারও ঘোর লেগে যাচ্ছে। তাকিয়ে থাকতে ইচ্ছে করছে বেহায়া প্রেমিকের মতো, কিন্তু তা সম্ভব নয়। মনে মনেই একটা শ্বাস ফেলল তিহান। পুনরায় ল্যাপটপের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, আমি একটা জরুরি কাজ করছি তিহু, তুই প্রচন্ড ডিস্টার্ব করছিস। আমি কিছু বলেছি আপনাকে? আমি তো শুধু... তুই যাবি নাকি না? আপনি একটা অসহ্যকর তিহান ভাই। ঝাঁঝালো কণ্ঠে কথাটা বলে তোয়ালেটা শুকাতে দিল তোহা। গটগট করে রুমে যাওয়ার আগেই তিহান দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, তুমি তো এই অসহ্যকর লোকটার চিন্তায় সারাক্ষণ ধ্যানমগ্ন থাকো প্রাণ প্রেয়সী। সোমবারের সেই অলস বিকেলে হুট করেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। নিজের মা বাবা সমেত সরাসরি তোহার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে অনন্ত। বড় মেয়ের শ্বশুরবাড়ির মানুষ দেখে তাদেরকে মুখের উপর নাও বলতে পারছে না তোহার বাবা আরমান সাহেব। অগত্যা বসার ঘরে বসানো হয়েছে তাদের। নাস্তার ব্যবস্থা করে টুকটাক কথাবার্তা হচ্ছে। চরম অনিচ্ছা সত্ত্বেও মায়ের করা আদেশে গায়ে কালো রঙের শাড়ি জড়িয়ে তৈরি হয়েছে তোহা। যেদের বসে মুখে কোনো রকম প্রসাধনী না মেখেই বের হয়ে এসেছে সে। তবে বড়দের সামনে বেয়াদবি করার পারিবারিক শিক্ষা তার নেই, তাই যথেষ্ট বিনয়ের সহিত অনন্তের মা বাবাকে সালাম দিয়ে বাবার পাশে বসল সে। অনন্তের চলচল করা লোভাতুর দৃষ্টির বিপরীতে লজ্জায় মুখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না তোহা। ড্রয়িং রুম জুড়ে একটা ভ্যাপসা পরিবেশ। অনন্তর মা আগ বাড়িয়ে বলল, দেখুন ভাই, আপনার মেয়েকে তো আমার আগে থেকেই পছন্দ। নিজের বিয়ের সময় মনে গেঁথেছিল অন্তর জন্য। এখন ছেলের যখন পছন্দ, তাই আর কোনো সমস্যা দেখছি না, তাই না? বিরক্তিতে মেজাজ খারাপ হয়ে গেল আরমান সাহেবের। নিশার বিয়ের সময় তো মহিলার মুখ দিয়ে মধু ঝরত। হঠাৎ ভাবনা এলো, আচ্ছা তার বড় মেয়েটা আদৌ শান্তিতে আছে তো ওই বাড়িতে? বিরক্ত হলেও মুখে হাসি নিয়ে যথেষ্ট সাবলীলভাবে উত্তর দিলেন উনি, দেখুন, আমার কাছে আমার মেয়ের মতামতই শিরোধার্য। তাছাড়া আমার ছোট মেয়ে তোহা, এত তাড়াতাড়ি ওর বিয়ের কথা আমি তেমন ভাবছি না। আমরাও তো বলিনি এখনই বিয়ে হচ্ছে, শুধু আংটিটা পরিয়ে রাখি, পরে যখন আপনাদের ইচ্ছে হয় তখন না হয় কাবিন হলো। তাছাড়া আপনাদের আরেক মেয়েও তো আমাদের বাড়িতেই আছে। আরমান সাহেব হাসি মুখে মাথা নাড়ালেন শুধু। এই অপ্রস্তুত পরিস্থিতি কিভাবে সামাল দিবেন ভেবে পাচ্ছেন না তিনি। ওনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে ওনারা সাথে আংটি নিয়েই এসেছেন। ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভাবলেন উনি, কোনো ক্রমেই খারাপ ব্যবহার করা যাবে না। এর প্রভাব তার বড় মেয়ের সংসারে পড়তে পারে। আবার বড় মেয়ের জন্য তার ছোট মেয়ের ওপরও কিছু চাপিয়ে দিতে পারবে না উনি। মাথা এলোমেলো লাগছে, প্রেশার বোধহয় বেড়ে যাচ্ছে। বারান্দায় মৃদু মৃদু হাওয়া, চুলগুলো হালকা উড়ছে তোহার। সেগুলো কানের পিঠে গুজে দিতেই কাচের চুড়িতে রিনিছিনি আওয়াজে পরিবেশ সচল হয়ে উঠল। চুড়িগুলো তিহানের দেয়া, কানের দুলজোড়াও তিহানের দেয়া, শাড়িটাও তিহানের উপহার। এগুলো পরে অনন্তের সামনে দাঁড়াতেই একটা অজানা অপরাধ বোধে কুড়ে করে খাচ্ছে তোহাকে। অনন্তের সংস্পর্শে থাকাটাই দম বন্ধ করা লাগছে। অনেক বেশি সুন্দর দেখাচ্ছে তোমাকে তোয়া। কেন যেন প্রশংসাটাও তেতো ঠেকল তোহার। নিজেকে একটু গুটিয়ে নিল সে, কোনো রকম উত্তর দিল না। তাকে চুপ থাকতে দেখে কয়েক কদম এগিয়ে এলো অনন্ত। তোহার সারা শরীরে চোখ বুলিয়ে নিজের থুতনিতে হাত রেখে বলল, ইউ আর সাজা বিউটি। বলে আচমকাই তোহার শাড়ি গলিয়ে উন্মুক্ত কোমরে হাত চালিয়ে দিল অনন্ত।
মুহূর্তেই এক বাজে অভিজ্ঞতার ভেতর দিয়ে চলে গেল তুহার কিশোরী মন। ছিটকে সরে যেতে চাইলেও অনন্তের বেষ্টনী থেকে মুক্ত হতে পারল না সে। ঠিক সেই মুহূর্তে তিহানের সেদিনের কথাগুলো মনে পড়তেই একটা আলাদা শক্তি চলে এলো তুহার মনে। শক্ত হাতে অনন্তের হাতটা ঝামটা মেরে সরিয়ে দৃঢ় কণ্ঠে সে বলল, গায়ে হাত দিবেন না। অনন্ত হাসল, বিশ্রী সেই হাসি। বলল, তোমার সাথে আমারই বিয়ে হবে তোয়া, একটা লজ্জা কি আছে? বিয়ে হয়নি এখনো, আমি না বলে বাবা কখনো জোর করবে না। মুহূর্তে চোয়াল শক্ত হয়ে এলো অনন্তর। কটমট করে সে বলল, তার মানে তুমি না করবে? নিজের বোনের সংসারের কথা তুমি ভাববে না? আর শুনল না তোহা। এক ছুটে বারান্দা থেকে বেরিয়ে এলো। তোহাকে এহেন সাজসজ্জায় দেখে বসার ঘরের এক কোণে বর্জ্যহতের ন্যায় আহত দৃষ্টিতে চেয়ে রইল তিহান। একবার তার চোখের দিকে তাকালো তোহা। রক্তলাল ভয়ঙ্কর চোখজোড়া দেখে ভয়ে কুঁকড়ে গেল মন। তন্মধ্যে একটা কথাও বের হলো না তার মুখ থেকে। অনন্তের বাবা মাকে বেশ বুদ্ধিমানের ন্যায় সামাল দিচ্ছে আরমান সাহেব। ঠান্ডা মাথায় তাদেরকে কিছু একটা বুঝ দিয়ে পরিস্থিতি ঠান্ডা করেছে। তারা চলে যেতেই জামাকাপড় না বদলেই আফিয়ার সাথে তাদের ফ্ল্যাটে চলে এসেছে তোহা। তাদের বসার ঘরে বসতেই আফিয়া যে এক গ্লাস পানি এনে দিল তাকে। ঢক ঢক করে সেটা গিলে নিতেই মেইন দরজা দিয়ে তিহানকে ঢুকতে দেখতে পেল সে। থমথমে চেহারা তার। আফিয়া তখন তোহার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গেছে আজ। তোহা পানির গ্লাসটা সামনে টেবিলের উপর রাখতেই তুমুল গতিতে দরজা লাগানোর শব্দ কানে ভেসে এলো। কাচের টেবিলের উপর গ্লাসটা হালকা কেঁপে উঠল বোধ হয়। হতবম্ব দৃষ্টি তিহানের রুমের দরজার দিকে চোখ যায় তোহার। আফিয়ার হতাশ শ্বাস ছাড়ে। ছেলের রাগের কারণ অজানা নয় তার। তিহানের সাথে কথা বলার জন্য মন উসখুস করছে তোহার। আফিয়া বুঝতে পারে তোহার অস্থিরতা। পানির গ্লাসটা নিয়ে পাশ থেকে উঠে সে বলে, রান্নাঘরে একটু কাজ আছে মা, তুই বস, আমি আসছি। তোহা মৃদু হেসে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা খালামণি। আফিয়া চলে যেতেই উঠে দাঁড়ালো তোহা। ধীর পায়ে তিহানের রুমের দরজা খুলতেই একরাশ কালো অন্ধকারের দৃষ্টি ডুবে গেল তার। নক করল না সে। অন্ধকারে ঢুকে ভেতর থেকে দরজাটা আটকে দেয়াল হাতড়ে মৃদু আলোর নীল লাইটটা জ্বালিয়ে দিল। তিহান উল্টো হয়ে ঘুমোচ্ছে, ফর্সা পিঠ উপর দিকে। তবে তোহা জানে সে ঘুমোচ্ছে না, অতি রাগে চোখ বন্ধ করে শুয়ে আছে শুধু। সে কাছাকাছি যেয়ে পিঠের ওপর আলতো করে হাত রেখে আদুরে কণ্ঠে ডাকলো, তিহান ভাই। উত্তর দিল না তিহান। তোহা আবারও ডাকলো, তিহান ভাই আপনি। এখান থেকে যা তিহু, এখনই যা। শক্ত কাট কাট কণ্ঠে বলল তিহান। তোহা পিঠের উপর রাখা হাতটা এগিয়ে তিহানের গালে রাখল। অপরাধী মিনমিনে কণ্ঠে বলল, আপনি ভুল বুঝছেন তিহান ভাই। শক্ত করে ধরে গাল থেকে তার হাতটা সরিয়ে দিল তিহান। একটু লজ্জা পেল তোহা। তিহান চোখ বন্ধ করা অবস্থাতেই বলল, তোকে ভুল বা ঠিক বোঝানোর অধিকার আমার নেই তিহু। অযথা কারো উপর অধিকার আমি ফলাই না। যা প্লিজ। গলা ভিজে এলো তোহার। সিক্ত কণ্ঠে সে বলল, তিহান ভাই আমি কি করতাম বলেন? আমি কি তোকে কিছু বলেছি তিহু? অযথা মাথা কামাচ্ছিস কেন? আমি এত ইম্পর্টেন্ট কেউ নই। তোরা তো ভাবতে হবে না। শান্তিতে থাক, আর আমাকেও শান্তিতে থাকতে দে। উত্তরে দমে গেল না তোহা। তিহানের রাগের বশে বলা কথাগুলো কোনো রকমে হজম করে নিল। উপরন্তু শক্ত করে তিহানের বাহু আঁকড়ে ধরে বলল, আপনি এত রাগ কেন করছেন? বিয়েতে তো আমি হ্যাঁ বলিনি। চোখ মেলে তাকালো তিহান। এতক্ষণের চাপা রাগটা হঠাৎই নগ্নভাবে প্রকাশ হয়ে গেল। তোহাকে একটানে বিছানার উপর ফেলে তার উপর চড়াও হলো সে। তোহা মূর্তির ন্যায় চেয়ে আছে। আকস্মিক ঘটনাটা মেনে নিতে পারেনি তার কিশোরী মন। বুকে হালকা ধাক্কার আভাস পেতেই হিতাহিত জ্ঞানশূন্য তিহান বিছানার হাত দুটো চেপে ধরল তোহার। রাগে কটমটে কণ্ঠে বলল, আমার অনুভূতির একরত্তি মূল্য আছে তোমার কাছে? আমার দেয়া ভালোবাসার জিনিসগুলো পরে তুমি অন্যের সামনে নিজেকে প্রদর্শন করেছো, তাও আবার এমন একটা ছেলের সামনে যে কিনা তোমাকে বিন্দু মাত্র সম্মান করে না, যার চোখে শুধুমাত্র তোমার জন্য কামনাই আছে। তোমাকে সেদিন বলেছিলাম আমি, নিজের গুরুত্বটা বোঝো। তুমি অনেক বড় কিছু, অন্তত আমার কাছে। তোমার কি মনে হয় বারান্দা থেকে আসার পর তোমার চেহারা দেখে আমি কিছুই আজ করতে পারিনি? এতটা অধম না আমি। ও যে আজও তোমার সাথে আপত্তিকর কিছু করেছে তা বুঝতে আমার 1 সেকেন্ডও লাগেনি। তুমি কি পারতে না খালুকে তখনই বলে দিতে? তখনই মুখের উপর তাদের প্রস্তাবটা ফিরিয়ে দিতে? বলতে পারতে না? বলো। কিন্তু তুমি কি করলে? তুমি চুপ ছিলে।
কেন চুপ ছিলে বলো, কেন চুপ ছিলে? আমি তখন এইসব বলে আমার বোনের সংসারে কি হতো আপনি বুঝতে পারছেন? মাত্র বিয়ে হয়েছে ওর, অনন্তর বাবা মা আদৌ তাকে শান্তিতে সংসার করতে দিত? রাগ দুঃখে অভিমানে চোখের জল ছেড়ে দিল তোহা। আমি শুধু তোমারটা জানি, আর কার কি হলো সেটা দেখার বিষয় আমার দা। গট ইট? সজোরে চিল্লিয়ে কথাটা বলেই হাতের উপর চাপ দিল তিহান। ফলস্বরূপ কয়েকটা চুড়ি ভেঙে তার হাতেই পাল্টা আঘাত করলো। বেরিয়ে এলো রক্ত। তোহার হাত অক্ষত। চুড়ি ভাঙার মটমট শব্দ হতেই তোহাকে ছেড়ে দিল তিহান। জোরে শ্বাস ছেড়ে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, যাও এখান থেকে, যাও, আর আসবে না আমার সামনে। উঠে গেল তোহা। শাড়ির আঁচল সামলে বিছানা থেকে নেমে এক দৌড়ে বেরিয়ে গেল। সাথে করে নিয়ে গেল এক সমুদ্র অভিমানের পাহাড়। সে বেরিয়ে যেতেই চোখ বন্ধ করে বিছানায় হেলান দিয়ে বসল তিহান। চুরির টুকরোগুলো পড়ে আছে মাঝখানটায়। সেগুলো হাতে নিয়ে মুচড়ে মুচড়ে আরো কয়েক টুকরো করল তিহান। ঠোঁট কাঁপছে তার, চোখ জ্বালা করছে, নিজের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছে হঠাৎ করেই। সেদিন রাতটা কোনো রকমে পার হলো তোহার। অসহ্য মানসিক যন্ত্রণায় ছটফট করল সে। মস্তিষ্কে জট বাঁধানো হাজারো চিন্তা রীতিমতো মাথা ভন ভন করতে শুরু করলো এক পর্যায়ে। তবুও সে নিজেকে কোনো রকমে সামলে নিয়েছিল। তবে পরের দিন সকালেই মাথাটা আবারও লণ্ডভণ্ড হয়ে গেল তার। তাকে কলেজে নেওয়ার জন্য তিহান আসেনি। এতটুকু হলেও ঠিক ছিল, কিন্তু প্রচণ্ড অস্থির লাগাটা তখনই শুরু হলো যখন সারাদিনেও তিহানের দেখা মিলল না। না নিজের বাসায়, না তাদের বাসায়। লজ্জায় মুখ ফুটে খালামুনির কাছে তিহানের খোঁজও নিতে পারল না তোহা। রাতে প্রায় 2টো পর্যন্ত বারান্দায় অপেক্ষা করেছে। সদর দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছে, কিন্তু না, তিহান ফেরেনি। তিহান নেই, তার আশেপাশে কোথাও নেই। আধভাঙা মন নিয়ে বিছানায় শুয়ে আছে তোহা। ঘরের বাতি নিভানো, জানালার ভারী পর্দা টেনে দেয়া। ফলস্বরূপ দুপুরের সময় হওয়া সত্ত্বেও ঘরের আলোয় ছিটে ফোটা নেই। বালিশে মুখ গুজে সশব্দে ফোপাচ্ছে তোহা। সেদিন তিহানের ঘর থেকে বের হওয়ার পূর্বে তিহান কাট কাট কণ্ঠে স্পষ্ট ভাষায় তাকে বলে দিয়েছিল, অনন্তের ব্যাপারটায় আমার থেকে কোনো রকম এক্সপেকটেশন রাখবা না। যা করার নিজে করতে পারলে করবা, নয়তো না। কিন্তু এটা ভেবো না যে আমি খালুকে যে বলবো বা এরকম কিছু। এতটুকু শোনার পর আর শোনেনি তোহা, ছুটে বেরিয়ে এসেছিল। পুরো একটা দিন কেটে গেল, অথচ তিহান সত্যিই তার সাথে কোনো কথা তো দূর, সে তো চলেই গেছে কোথায় যেন। এত রাগ কেন? তার দিকটা একটু বোঝার চেষ্টা করলো না তিহান? তার পরিস্থিতি, তার মনের কষ্টটা বুঝলো না? আবারও হু হু করে উঠল তোহা। ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে রীতিমতো। দুপুরের খাওয়া শেষে ধীর পায়ে বাবার রুমের দরজায় টোকা দিল তোহা। মা এখন রুমে নেই, সে রান্নাঘরে। আরেকবার টোকা দিতেই ভেতর থেকে আরমান সাহেবের গম্ভীর কণ্ঠের অনুমতি পেয়ে মাথায় ওড়না টেনে নিয়ে জোরে একটা শ্বাস ছাড়ল তোহা। খাবার টেবিলে আরমান সাহেব বিয়ের ব্যাপারে তোহার মতামতের ব্যাপারে শুনতে চেয়েছিলেন, তবে তোহা তখন কোনো উত্তর দেয়নি, চুপ করেছিল। গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করলো তোহা। দরজাটা ভিজিয়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। আরমান সাহেব বিছানায় বসে আছেন। তোহা এগিয়ে যেতেই তাকে হাতের ইশারায় পাশে বসতে বললেন তিনি। কোনো কারণ ছাড়াই তার ছোট মেয়েটা তাকে ভয় পায়। কখনো সন্তানদের সাথে উচ্চস্বরে ধমকাধমকি করেননি তিনি। আর ছোট মেয়েকে তো আরো মাথায় তুলে রেখেছেন, তবুও ছোট মেয়েটা তাকে ভয় পায়। মুখ ফুটে কখনো কিছু বলে না। মেয়ে কিছু একটা বলতে এসেছে, তবে তার আড়ষ্টতা বুঝতে পারল আরমান সাহেব। মুচকি হেসে মেয়ের মাথায় হাত রাখলেন উনি। বললেন, কিছু বলবে? উপর নিচে মাথা নাড়ালো তোহা, তবে মুখ দিয়ে কথা বের হলো না তার। খানিক বাদে আরমান আবারও বললেন, নির্দ্বিধায় বলো, তোমার কি ওনাদের প্রস্তাবটায় মত নেই? আমি তাহলে ওদের মানা করে দেই, মানা করে দেবো তাদের। উনি আমার সাথে অসভ্য আচরণ করেছেন আব্বু, আমার গায়ে হাত দিয়েছেন। মাথা নিচু করে কথাটা বলেই এক প্রকার মিইয়ে গেল তোহা। মেয়ের কথায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ল আরমান সাহেবের। তার মেয়ের সাথে এমন কিছু হয়েছে কাল ঘুণাক্ষরেও আজ করতে পারেনি তিনি। পারলে তখনই মুখের উপর তাদের বিদায় করে দিতেন। মুখের চোয়াল শক্ত হয়ে এসেছে তার, চোখে ক্ষোভ। তোহার মাথা থেকে হাত সরিয়ে বজ্র কণ্ঠে উনি বললেন, তুমি আমাকে আগে বলোনি কেন? একটা ফাঁকা ঢোক গিলল তোহা, বলল, উনি বলেছেন আমি বিয়েতে না করলে আপুর সংসারে ঝামেলা করবে, সেই জন্য। এত বড় সাহস! কোনো কাপুরুষের সাথে নিশার বিয়ে দেয়নি আমি, যে এই ঠুনকো বিষয়ে তার সংসারে ঝামেলা হবে। বলে ফোনটা হাতে নিলেন উনি। সৌহার্দ্যকে ফোন করে কড়া শব্দে কিছুক্ষণ কথোপকথন চালিয়ে ফোনটা রাখতেই ফুপিয়ে উঠল তোহা। নিজেকে আটকাতে না পেরে উচ্চ শব্দে কান্না করে দিল। আরমান সাহেব ভাবলেন না, মেয়েকে বুকে টেনে নিয়ে সস্নেহে মাথায় হাত বুলাতে লাগলেন।
বিকেল পড়ে গিয়েছে। কলিং বেলের শব্দে বুকটা ধক করে উঠল তোহার। নিশা, সৌহার্দ্য, অনন্ত ওনাদের বাবা মা সবাইকে বাসায় আসতে বলেছেন আরমান সাহেব। তারাই হয়তো এসেছে। বাড়ির উপর দিয়ে কি ঝড় বয়ে যাবে তা জানে না তোহা। ভয়ে হাত পা কাঁপছে তার। দরজায় কান লাগাতেই ড্রয়িং রুমের পরিস্থিতি বোঝার চেষ্টা করলো তোহা। কিছু বুঝতে না পেরে বিছানায় এসে বসতেই দরজা খুলে প্রবেশ করলো আতিয়া। দরজার সামনে দাঁড়িয়েই বলল, তোমার বাবা যেতে বলেছে তোমাকে, যাও। মায়ের মুখে তুমি সম্বোধনটা ঠিক মানতে পারল না তোহা। টলমলে পায়ে ড্রয়িং রুমে উপস্থিত হলো সে। গুটি গুটি পায়ে বাবার পাশে সোফায় গিয়ে বসলো। পরিবেশ থমথমে। অনন্তের মা বলে উঠলেন, আমার ছেলে তোমার সাথে অসভ্য আচরণ করেছে, কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকার তো কথা না আন্টি, আমি তো জানতাম না আপনার ছেলে এমন করবে। সাবলীলভাবে উত্তর দিলেও মাথায় রাগ চেপে বসেছে তোহার। অনন্তর ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল, আপনার মেয়ে মিথ্যা বলছে, আমি এমন কিছু করিনি। মাথায় রক্ত উঠে গেল তোহার। দুকদম এগিয়ে যেয়ে আচমকাই সজোরে অনন্তের গালে চর বসিয়ে দিল সে। হঠাৎই চুপ হয়ে গেল সবাই। অনন্তের গালে হাত, চোখে বিস্ময়। একটা মেয়ের হাতের চরের তীব্র অপমানটা সহজে হজম করতে পারল না সে। খানিক বাদে আরমান সাহেব উঠে দাঁড়ালেন। তোহার হাত টেনে তাকে নিজের পাশে বসিয়ে বললেন, দেখুন, আমার মেয়েকে যথেষ্ট বিশ্বাস করি আমি। আপনারা হয়তো নিজেরাও জানেন আপনাদের ছেলে কেমন। শুধু শুধু দোষ থেকে লাভ নেই। আপনাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনারা ছেলের দোষ স্বীকার করেছেন না। যাই হোক, আমার মেয়ে চর মেরেছে, সেজন্য আমি দুঃখিত নই। চরটা আপনাদের ছেলের প্রাপ্য ছিল। আর সৌহার্দ্য, তুমি যদি এই ঘটনার রেশ ধরে নিশা আর আমার সংসারে এর প্রভাব পড়বে না বাবা। আমি নিজেই লজ্জিত আমার ভাইয়ের কর্মকাণ্ডে। আপনি দয়া করে এসব বলে আমাকে আর ছোট করবেন না প্লিজ। আরমান সাহেব একটু হাসলেন। দুই ভাই অথচ কত পার্থক্য। তবে মেয়ের বাবা হওয়া সোজা না। কথাটার মর্মার্থ আজ উপলব্ধি করতে পারছেন তিনি। ফোনের ডায়াল লিস্টে শুধুই তিহানের নাম্বার। বারান্দায় এসে একের পর এক ফোন দিয়েই যাচ্ছে তোহা। তিহান রিসিভ করেনি একবারও। চোখে আবারও পানি এসেছে তোহার। আরও 2-4 বার রিং হয়ে ফোন কেটে যাওয়ার পর তপ্ত শ্বাস ছাড়ল সে। লাজ লজ্জা ভুলে আরেকবার ফোন দিলে এবার ফোনটা বন্ধ শোনাচ্ছে। তার মানে তার ফোন করায় বিরক্ত হয়ে তিহান ফোন বন্ধ করে দিয়েছে। এতটা রাগ! আজ সারাদিনে ওই ফ্ল্যাটে যায়নি তোহা। তিহানের ব্যাপারে কাউকে কিছু বলতেও শোনেনি। এক দৃষ্টিতে কিছুক্ষণ পাশের বারান্দার দিকে চেয়ে রইল তোহা। তিহানের অনুপস্থিতি বড্ড পোড়াচ্ছে তাকে, বড্ড বেশিই পোড়াচ্ছে। হঠাৎই ডুকরে কেঁদে উঠল সে। দুহাতে মুখ গুজে কান্না জড়ানো কণ্ঠে আর্তনাদ করে বলল, আপনি কোথায়? আমার যে ভালো লাগছে না, একা একা লাগছে খুব। ফিরে আসুন না প্লিজ। গোটা শহর জুড়ে ঘোর অন্ধকার নেমে এসেছে। রজনীর গভীরতম প্রহর বিদ্যমান। আশেপাশের কোনো বাড়িতে আলো জ্বলছে না। রাস্তার হেডলাইটের বাতিগুলো অন্ধকার কাটানোর একমাত্র উৎস। মাঝে মধ্যে 2-1টা কুকুরের অগ্রাসী বাগবিতণ্ডা। তারপর আবারও নিশ্চুপ। মধ্যরাতের নিস্তব্ধতা চিরে মৃদু ক্যারক্যার আওয়াজ তুলে আলমারি খুলল তোহা। তার আলমারি জুড়েই তিহানের দেয়া শাড়ি ঝুলছে। ড্রয়ারের ভেতরে ঠেসে রাখা তিহানের দেয়া রাশি রাশি কাচের চুড়ি, কানের দুল। এই লোকটা তাকে নিয়ে মার্কেটে গেলেই পাগলামি করে। এসব কিনে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এই ভয়ঙ্কর প্রেমিক পুরুষকে মানা করারও সাধ্যি নেই তোহার। ফলস্বরূপ আলমারিতে কোনো জায়গা অবশিষ্ট নেই তার। আর আতিয়া যদি বলে এত কিছু কেন কিনেছে, তবে তিহানের সহজ সরল উত্তর, তিহু জেদ করেছে তাই কিনে দিয়েছি। এ নিয়ে এ পর্যন্ত মায়ের কম বকা শোনেনি তোহা। বেশ অনেকক্ষণ যাবৎ একটা একটা করে শাড়ি দেখে সাদা রঙের একটা সুতির শাড়ি হাতে নিল তোহা। সাদার মধ্যে সাদা সুতার কাজ করা, স্নিগ্ধশীলতা মন কাড়া একটা শাড়ি। একটু হাসল তোহা। শাড়িটাই পরম যত্নে হাত বুলিয়ে পাশের ড্রয়ার খুলে লাল রঙের ব্লাউজের সাথে মিলিয়ে 2 মুঠো লাল রেশমি চুড়ি বের করে বিছানার উপর রেখে আলমারিটা খুব আস্তে করে আটকে দিল। এই মধ্যরাতে শাড়ি পরাটা নিছক ছেলে মানুষই হলেও এটাকে এই মুহূর্তে মন ভালো করার ঔষধ হিসেবে স্বীকৃতি দিচ্ছে তোহা। বলা বাহুল্য, আজও সারাদিন তিহানের খবর পায়নি সে। কুচিগুলো গুজে নিয়ে শাড়ির আঁচলটা আলগা করেই গায়ে জড়ালো তোহা। কোনো সেফটি পিনের ঝামেলা নেই। চুলগুলো আশ্রে নিয়ে খোপা করে মাঝখানে একটা খোপার কাঁটা ঢুকিয়ে নিল। হাতে মাত্র 2টো চুড়ি পড়েছে। তখনই চিরচেনা একটা গুনগুন করা কণ্ঠ কানে ভেসে এলো। অতি আকাঙ্ক্ষিত কিছুর জানান দিল তাকে। এক পলক থমকালো তোহা। ষষ্ঠ ইন্দ্রিয়র বদৌলতে ঘটনার অর্থোদ্ধার হতেই চমকে উঠল সে। ঠোঁট জুড়ে খেলে গেল অবিস্মরণীয় হাসির ঝলক।
ছলছলে কাপা পায়ে বারান্দায় যেয়ে পাশের বারান্দায় চোখ পড়তেই একটা কালো সুঠামদেহী অবয়ব দেখা মাত্র চোখজোড়া পানিতে টলমল করে উঠল। আর এক মুহূর্ত দেরি করল না সে। উদ্ভ্রান্তের মতো ড্রয়ের হাতড়ে তিহানদের ফ্ল্যাটের চাবি খুঁজে নিয়ে বিনা শব্দে বেরিয়ে পড়ল। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল লাল বেনারসি চুড়িগুলো। তৃষার্ত প্রেমিকার প্রণয় পিপাসা দেখে যেন তারাও বিদ্রুপ করে হাসছে। প্রেমিকের অপেক্ষায় বুঝি এতটাই পীড়াদায়ক। মৃদুমন্দ হাওয়ায় মন ভাসাতে না পেরে ঘরে যাওয়ার জন্য উদ্যত হচ্ছিল তিহান। পেছনে ঘুরতেই তার পাগল প্রায় প্রণয় প্রেয়সী হামলে পড়া ধাক্কায় আচমকায় বেসামাল হয়ে পড়ল সে। দুকদম পিছিয়ে রেলিংয়ের সাথে শরীর ঠেকে যেতেই নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করল। তোহাতে আষ্টে পৃষ্ঠে তার গলা জড়িয়ে ধরেছে তোহা, যেন ছেড়ে দিলেই সে আবার পালিয়ে যাবে। পায়ের পাতা সর্বোচ্চ উঁচু করে দাঁড়ানো সত্ত্বেও তোহার মাথা তিহানের গলা অবধি পৌঁছায়নি। বুকের উপরিভাগের সাথে জড়িয়ে আছে। প্রবল কান্নার ধমকে গায়ের পাতলা টি শার্ট ভিজে যাচ্ছে তিহানের। গায়ের সাথে লেপ্টে থাকা প্রিয়সীর মেয়েলি উষ্ণতায় বুকের ভেতর নিদারুণ ঝড়ো হাওয়া ইতিমধ্যে বইতে শুরু করে দিয়েছে। কয়েকবার ঢোক গিলল তিহান। নিজের পুরুষালী মনোভাবটাকে সংযত করে আলতো করে তোহার মাথায় হাত রাখল। ছোট্ট করে বলল, শান্ত হও। তোহা শান্ত হলো না। উপরন্তু গুনে গুনে 2 দিন পর তিহানের কণ্ঠ শুনে কান্নার মাত্রাটা হু হু করে বেড়ে গেল। কাঁদতে কাঁদতে সে থেমে থেমে বলল, আপনি আপনি কোথায় ছিলেন? আমি আমি তো। বলতে বলতেই হেঁচকে উঠে গেল তার। মাথায় রাখা হাতটা চুলের ভাঁজে গলিয়ে দিয়ে তাকে থামালো তিহান। নিচু কণ্ঠে বলল, আচ্ছা, এখন তো এসে পড়েছি। তার কথাবার্তা কোনো কিছুই কাজে দিল না। তোহার চোখের জলগুলো আজ বাঁধ মানার নয়। ছোট করে একটা অস্থিরতম শ্বাস ছাড়ল তিহান। কান্নারত মেয়েটার কান্না থামাতে না পেরে নিজেকে চরম অধম মনে হচ্ছে। কিছুক্ষণ চুপ থাকলো সে। অতঃপর কোমল মোলায়েম কণ্ঠে আকুতি নিয়ে বলল, আজকে তোরা থামো। তিহানের শান্তশিষ্ট মোহময় কণ্ঠে আরো কয়েকবার ফুপিয়ে ওঠে কোনো রকমে থামল তোহা। তবে তিহানকে ছাড়ল না। একটু হাসল তিহান। তোহার শাড়ি অগোছালো, হাত উঁচিয়ে গলা ধরেছে বিধায় কোমর পিঠের অনেকাংশই চোখের সামনে দৃশ্যমান। মুহূর্তেই দৃষ্টি সরালো তিহান। ধীর কণ্ঠে বলল, এরকম আদুরে খোলামেলা আবেশে আমার সাথে লেপ্টে থাকলে যে কোনো সময় অনর্থ হয়ে যাবে। তুমি কি চাও আমার দ্বারা কোনো অনর্থ হোক? কথার মানেটা সহজেই বুঝলো তোহা। লজ্জিত ভঙ্গিতে নতজানু হয়ে তিহানকে ছেড়ে দাঁড়ালো। শাড়ির আঁচল টেনে সামলে নিতেই তিহান হাত বাড়িয়ে তার খোপার কাঁটাটা খুলে নিল। ঘন কালো চুলগুলো পুরো পিঠে ছড়িয়ে দৃশ্যমান অংশগুলো আবৃত করে নিতেই তিহান কাঁটাটা নিজের পকেটে ঢুকিয়ে বলল, খোলাই থাক, বেঁধো না। এক পলক তাকালো তোহা। রক্ত লাল হয়ে আছে তার ক্রন্দ্রনরত নয়নজোড়া। চোখে মুখে ভেজা ভাব। মুখের সামনের চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে সে অভিমানী কণ্ঠে বলল, আপনি কোথায় ছিলেন এই 2 দিন? উত্তরে তোহার বাহু ধরে তাকে কাছে টেনে নিল তিহান। হাত দিয়ে গাল মুছিয়ে দিয়ে বলল, অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম, জরুরি কাজ ছিল। আমার ফোন ধরেননি কেন? কতবার ফোন করেছি আমি আপনাকে। বলতে বলতে গলা ধরে এলো তোহার। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হলো সে। চোখের কোণ বেয়ে 1 ফোঁটা জল গড়িয়েই পড়ল। ফোন ধরিনি কারণ তখন আমি প্রচন্ড রেগেছিলাম তোমার উপর। তুমি তো জানোই রাগলে মাথা ঠিক থাকে না আমার। রাগের বসে আরো উল্টাপাল্টা কিছু বলতে যাচ্ছিলাম তা তোমাকে। বুঝতে পেরেছো? স্বাভাবিকভাবেই উত্তর দিল তিহান। চোখে মুখে অসহায়ত্ব নিয়ে তাকালো তোহা। মাথাটা কাত করে তিহানের বুকে রেখে বলল, আপনি এখনো রেগে আছেন? তিহান দুষ্টু হেসে বলল, এমন রূপময়ী হয়ে এত কাছে এসো না। এভাবে কান্না করলে রেগে থাকা যায়? অন্তত আমার পক্ষে তো সম্ভব নয়। মুচকি হাসল তোহা, তবে মুখে কিছু বলল না। চোখ বন্ধ করে ফেলতেই তিহান আবারও তার চুলের ভাঁজে হাত ডুবালো। উপর থেকে নিচে আঙ্গুল দিয়ে আছড়ে দিতে দিতে বলল, এই রাতের বেলা শাড়ি পরে আছো যে? এত রাত অবধি জেগেই বা আছো কেন? আমাকে দেখলে কি করে? বারান্দায় ছিলে? ঘুমাওনি? আমি 2 রাত যাবত ঘুমাইনি। তোহার এই ছোট্ট কথাতেই মনটা বেশিয়ে গেল তিহানের। চুল আঁচড়াতে থাকা হাতটা থেমে গেল অজান্তেই। কণ্ঠে অদ্ভুত একটা ব্যথা নিয়ে সে বলল, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। খুব বেশি শান্তি দিচ্ছেন এখন। আপনার এই বুকটাই অনেক শান্তি, জানেন? মনে হয় সারাক্ষণ এইখানেই ঘুমিয়ে থাকি। ওটা তোমারই।
ওখানটায় মাথা রাখার অধিকার শুধু তোমার। একটু লজ্জা পেল তোহা, খানিক বাদে উৎফুল্ল কণ্ঠে বলল, আপনি জানেন অনন্তকে? জানি, সব জানি। এখন আর ওসব বলতে হবে না। মার থেকে সবটাই শুনেছি আমি, আর যথেষ্ট খুশিও হয়েছি তোমার উপর। মাথা তুলে তাকালো তোহা, ঠোঁট এলিয়ে হাসতেই তিহানও হাসল। হঠাৎ তোহার হাতের দিকে চোখ পড়তেই তা আঁকড়ে ধরল তিহান। কবজি ধরে তুলে চোখের সামনে এনে সন্দিহান কণ্ঠে বলল,